লেথাল ওয়েপন ব্যবহার করবে। ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালে সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। তিনি জনগণের বিরুদ্ধে ছত্রি সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আদালতের আদেশে শেখ হাসিনার পরিবার সহ 11টি শিল্প গ্রুপের 57,256 কোটি টাকা জব্দ করল পিএফআইইউ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। 10,000 মানুষের মতামত নিয়ে ইনোভেশনের জরিপ। পাচারের অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি উত্তরণে চাইলেন সহায়তা। ডেঙ্গিতে প্রাণ গেল আরও 5 জনের। মশা থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে উল্টো স্বাস্থ্য ঝুঁকি। বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগের শঙ্কা। মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর সঙ্গে 3টি, মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের সঙ্গে 1টি করে ফোনালাপ পরীক্ষা করে শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। পরে ফোনালাপগুলো ট্রাইব্যুনালকেও শোনানো হয় এবং ফজলে নূর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। দেশের ইতিহাসে প্রথমবার বুধবার দুপুর 1টার দিকে সাক্ষীর জবানবন্দি সম্প্রচার করা হয় সরাসরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ কণ্ঠ। জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেন তিনি। এর মধ্যে 5টি কল রেকর্ডে জুলাই আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলি চালাতে শেখ হাসিনার নির্দেশ দেওয়া সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরও একইভাবে ফাঁসি দেওয়া হবে। রাজাকারের তো ফাঁসি দিচ্ছে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি। আরেকটি ফোনালাপে ফজলে নূর তাপসকে আশ্বস্ত করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে গুলি ও ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জব্দ করা 69টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা হাসানুল হক ইনু ও শেখ হাসিনার 3টি কথোপকথন রয়েছে। এর মধ্যে 2টি ট্রাইব্যুনালকে শোনান বিশেষ তদন্ত কর্মকর্তা। ওরা বিভিন্ন জায়গায় কল রেকর্ডে উঠে এসেছে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার, বোমা নিক্ষেপ, গুলি করার বিষয়ে শেখ হাসিনার নানান নির্দেশনা। যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36 সেনা নামাচ্ছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন 2 পাশে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে 36 সেনা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, হেলিকপ্টার উপর দিয়ে মারবে। বিশেষ তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এসব কল রেকর্ড স্পষ্টভাবে প্রমাণ করে আন্দোলন দমনে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি জনগণের বিরুদ্ধে ছত্রি সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। 69টি কল রেকর্ডের মধ্যে বাকি 61টিতে কি আছে খোলাসা করেননি প্রসিকিউশন। জানানো হয়েছে, মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন।
আফজাল, আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং প্রতিবেদনে আমরা বেশ কয়েকটি বিষয় দেখলাম যে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং বোম্বিং করারও নির্দেশ দিয়েছেন, যেটি দেখলাম। আপনি তো সেখানে ছিলেন, আসলে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। না, আমি আদালতে ছিলাম, ঘটনাস্থলে ছিলাম না। শেখ হাসিনা যখন কথোপকথন করে সেই বিষয়টি আজকে যখন বিশেষ তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছিলেন এবং একে একে ফোনালাপগুলো, তিনি যেই ফোনালাপগুলো জব্দ করেছেন, তিনি মোট 69টি ফোনালাপ জব্দ করেছেন। এর মধ্যে 5টি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, এর মধ্যে 4টি শোনানো হয়েছে, একটিতে কোনো অডিও ছিল না, সেটি উপস্থাপন করা হয়নি পরে। আর আমরা যদি শুরুতেই মাকসুদ কামালের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনা একটি ফোনালাপ করেছেন। ফোনালাপটি হয়েছে 14 জুলাই রাত 11:28 মতো আনুমানিক। তিনি 2 মিনিট 32 সেকেন্ডের কথা বলেছেন এবং সেইখানে মূল যে বিষয়গুলো আছে, তিনি শেখ হাসিনা যেটি বলছেন যে রাজাকারদের ফাঁসি দিছি, তারা কি দেখে নাই, তোদেরকেও এইভাবে ফাঁসি দিব বা তোদেরকেও তাই করব। ইংল্যান্ডে যেভাবে মেরে ফেলে দিছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নাই। এবং এটি মাকসুদ কামালকে বলছিলেন শেখ হাসিনা, যারা অস্থিরতা করেছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব শব্দটি বলেছেন যে মাকসুদ কামাল। উনি বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে যারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব। জবাবও দিয়েছেন শেখ হাসিনা, তিনি বলেছেন যে অবশ্যই সেটাই করতে হবে। আর এখন থেকে যেটি হবে যে গ্রেফতার করবে, যা ব্যবস্থা নেব। মানে তিনি বলছেন যে এইটি তখনও কিন্তু আন্দোলনটা ওরভাবে জমে ওঠেনি। 14 জুলাইয়ের কথা বলছি আমি। 14 জুলাই এই নির্দেশনাগুলো দিয়েছেন। প্রসিকিউশন বলছে যে তার যে 2 মিনিট 32 সেকেন্ডের ফোনালাপ, এটি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, তারা বলছেন যে ইংল্যান্ডে যেভাবে মেরে ফেলে দিছিল, ছাত্র রাজনীতি করার দাবিতে যখন আন্দোলন হচ্ছিল তখন ইংল্যান্ডে মেরে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নাই। প্রসিকিউশন বলছে এর মাধ্যমে প্রমাণ করা যায় যে তিনি 14 জুলাইতেই নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এবং এই নির্দেশ বাস্তবায়ন করতে কি তিনি এরকম কোনো কি প্রমাণ পাওয়া গেছে যে যারা এগুলো বাস্তবায়ন করবে তাদের সঙ্গে কথা হয়েছে? না, আজকে আরেকটি ফোনালাপে এর ধারাবাহিকতা যদি বলি, যে আরেকটি ফোনালাপ ফজলুর তাপসের সঙ্গে যেটি হয়েছে 18 জুলাই। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হলেন এবং এর 2 দিন পরে তিনি ফজলুর তাপসের সঙ্গে কথা বলেন। তাপস নিজেই ফোন দিয়েছিলেন এবং সেইখানে তাপসকে অনেকটা বিচলিত দেখা গিয়েছিল যে এই ধরনের পরিস্থিতি হচ্ছে, কি করা উচিত, সেনাবাহিনী মোতায়েন করা যায় কিনা। তখন শেখ হাসিনা বলছেন যে না, ওরা তো চাচ্ছেই সেনাবাহিনী মোতায়েন হোক, এদিকে করা যাবে, এই বিষয়গুলো করা যাবে না। আপাতত তিনি যেগুলো করতে বলেছেন সেগুলো হচ্ছে সবগুলোকেই অ্যারেস্ট করতে বলেছি। তিনি ফজলুর তাপসকে বলছেন যে আমি বলছি যা পোড়াতে, ও আমাদের সেতু ভবন, ওরা আমাদের সেতু ভবন পড়াইছে, মানে আমাদের সেতু ভবন পড়াইছে, মানে আমি বলছি যা পোড়াতে, ও আমাদের ডট আছে একটু, ও আমাদের সেতু ভবন পড়াইছে। মানে এটি দিয়ে প্রসিকিউশন বোঝাতে চাচ্ছে যে উনি শেখ হাসিনা নিজেই নির্দেশ দিয়েছিলেন যে সেতু ভবন বলেন, বিটিভি ভবন বলেন, আরও যে সরকারি স্থাপনগুলো পোড়ানো হয়েছে এটি আসলে শেখ হাসিনার নির্দেশেই পোড়ানো হয়েছিল। এই দায়টা যেন ছাত্র জনতার উপর দেয়া যায়, সেই বিষয়টি প্রসিকিউশন এই কথার মাধ্যমে বোঝাতে চাচ্ছে। আর যেখানে গণজমায়েত সেখানেই হেলিকপ্টার থেকে করাচ্ছি। এখন কি করাচ্ছেন সেটা তো আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। সেই বিষয়গুলো তিনি 16 জুলাই তাপসের সঙ্গে ফোনালাপে বলেছেন। ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। আপনি যেটি বলছিলেন যে হেলিকপ্টার থেকে করাচ্ছি ডট দেয়া আছে এখানে, এই যে বিষয়টা আমি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, তারা আসলে বলেছে যে হেলিকপ্টার থেকে বোম্বিং করার নির্দেশনা দিয়েছেন। এই বিষয়টি আসলে উঠে এসেছে যে হেলিকপ্টার থেকে বোম্বিং করার বিষয়টি উঠে এসেছে হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে। হাসানুল হক ইনু জাসদের সভাপতি, তিনি খুব একটা বিচলিত হয়ে শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন। ফোন দেওয়ার পর নানা বিষয়গুলো কথা বলেছেন, শেখ হাসিনা কী পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপে শেখ হাসিনাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি এক পর্যায়ে বলছিলেন যে রামপুরায় ব্যাপক ছাত্র জনতা নেমে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ওদিকে শনির আখড়ায় অনেক গ্যাঞ্জাম হচ্ছে, নারায়ণগঞ্জের দিকে গ্যাঞ্জাম হচ্ছে, সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন শেখ হাসিনা এই প্রসঙ্গটি এনেছিলেন যে তিনি এরই মধ্যে হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করা হবে এরকম নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক তারা কি করে। আর মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে, এটি হাসানুল হক ইনু একটা পরামর্শ দিয়েছেন শেখ হাসিনাকে যে আসলে রিজভী আহমেদ বলেন বিএনপি নেতা, নুরুল হক নূর
গণ অধিকার পরিষদের এই ধরনের পলিটিক্যাল বড় ফিগারদের গ্রেফতার না করে মাঠ পর্যায়ে থেকে যারা এই আন্দোলনকে বাস্তবায়ন করছেন, লিড দিচ্ছেন বা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকেই যেন গ্রেফতার করা হয়। তাদেরকে গ্রেফতার করলে মাঠ পর্যায়ে থেকে আন্দোলন ওইভাবে মিছিলে লোক পাওয়া যাবে না, আর মিছিলের নেতৃত্বদের লোক পাওয়া যাবে না। সেই প্রসঙ্গটি ইনু বলেছেন যে মাঠ পর্যায়ের আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে। কারফিউ শিথিল হলে ঢাকা দখল করতে হবে। কারফিউ দেওয়া হয়েছিল, কারফিউটা যদি শিথিল হয়ে যায় তাহলে ঢাকার আশপাশের জেলা থেকে ঢাকায় কমপক্ষে 1 লাখ লোক জড়ো করে ঢাকাকে পুরো আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে হবে। এটার আমরা আসলে এটার ডিটেলস তারিখটা পাই নাই, যদিও অনেকে বলছেন যে কারফিউ চলাকালীন সময়ে কথোপকথনটি হয়েছে। আর জঙ্গি কার্ড খেলবো আমরা, তারা বলছেন যে এটি হাসানুর ইনুর কথা, যে আমরা বলবো যে আমরা আন্দোলনকারীদের সঙ্গে আছি, কিন্তু এর মধ্যে জঙ্গিরা ঢুকে পড়েছে, জঙ্গিরা ঢুকে এই নাশকতাগুলো করছে এবং এই ছবিগুলো আমরা বিদেশে পাঠিয়ে দেব, পাঠিয়ে বলার চেষ্টা করবো যে বাংলাদেশে জঙ্গি আন্দোলন হচ্ছে সরকার উৎখাতের জন্য, আর জামাতকে শায়েস্তা করতে হবে। এটি হাসানুর কিন্তু বারবার বলছে যে এটি একটি সুযোগ যে জামাতকে শায়েস্তা করার। তখন শেখ হাসিনা বলছেন তাদেরকে তাহলে লিস্ট করার পরেই আমরা লিস্ট ধরে ধরে তাদেরকে জামাতকে একে একে জামাত শিবিরকে শায়েস্তা করা হবে। মূলত আজকের ফোন আলাপগুলোর এই বিষয়। আচ্ছা, এই ফোন আলাপে কয়েকটা জায়গায় আমরা যেটা দেখলাম যে আসলে তিনি নির্দেশ দিয়েছেন, তিনি করতে বলেছেন। তো এখন পর্যন্ত আর্মির সঙ্গে যিনি সেনাপ্রধান আছেন ওনার সঙ্গে তার কোনো কথোপকথনের ফোন রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি মনে হয়, বা আইজিপি যিনি আছেন যারা আসলে মাঠ পর্যায়ে তার নির্দেশগুলো বাস্তবায়ন করবে তাদের সঙ্গে কোনো ফোন আলাপে এখানে সেনাপ্রধানের যে আল জাজিরায় বক্তব্য দিয়েছেন সেখানে তো স্পষ্ট তিনি বলেছেন তিনি আর সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালাবেন না, এবং সেনাবাহিনীর ভূমিকা আমরা সেটাই দেখেছি। আর যেটি আইজিপির কথা বলেন, আইজিপি তো নিজেই রাজসাক্ষী হয়েছেন, তিনি আসামি ছিলেন, তিনি নিজে রাজসাক্ষী হয়েছেন এবং তিনি কোথায় কোথায় মিটিং করেছেন, কি মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন। আমরা যদি মোটা দাগে শেষ করব, এই মামলাটার অগ্রগতি যদি একটু দেখি, যে এখন পর্যন্ত 53 জনের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়েছে। মামলায় মোট 80 জনের বেশি সাক্ষ্য করা হয়েছিল, কিন্তু প্রসিকিউশন বলছে যে 53 জনের বেশি আর সাক্ষ্য দেওয়া দরকার নেই। 28 সেপ্টেম্বর সাক্ষ্য দিবেন এই মামলা তদন্ত কর্মকর্তার সাক্ষী জেরা শেষ হলে এই মামলাটির যুক্তিতর্ক হবে, দুপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সেটি যুক্তিতর্ক উপস্থাপনে হয়তো 7 থেকে 8 দিন সময় লাগবে, আর এরপরে এই মামলাটি রায়ের জন্য একটা দিন ধার্য করবেন, তখন এই রায়টি হবে। কতদিনের মতো লাগতে পারে? অনেকেই বলছেন যে এটি অক্টোবরের শেষের দিকে এই মামলার রায়ের পর্যায়ে চলে যাবে। আচ্ছা আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেখ হাসিনার পরিবার সহ 11টি শিল্প গ্রুপের 57,256 কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। শেখ হাসিনার পরিবার ছাড়াও শিল্প গ্রুপের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আর্মিড গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকি গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ সহ 10 প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট 1573টি ব্যাংক হিসেবে 1680 কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া 188 বিও অ্যাকাউন্ট থেকে আরও 15,500 কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে। এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অভিযোগ অনুসন্ধানে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 124টি ব্যাংকের হিসাব ফ্রিজ করে বিএফআইইউ। গত 6 মাসে বিএনপি, জামাত ও এনসিপির ভোট কমেছে। 41.30% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। 64 জেলার 10,000 ভোটারের মতামত নিয়ে করা জরিপে এমন ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। জরিপে জামাত 30.30% এবং এনসিপিকে 4.10% ভোটার সমর্থন করেছে। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না 45.58% ভোটার। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে নামে জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনে জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইত সারোয়ার। 6.3% শতভাগ সন্তুষ্ট। জরিপে 64 জেলার নানা শ্রেণী পেশার 10,000 ভোটারের মতামত নেওয়া হয়। তুলে আনা হয়েছে সরকার গঠনের যোগ্য দল ও আগামী সরকার গঠনের সম্ভাবনার প্রসঙ্গ।
দলীয় প্রতীক বিবেচনায় 14.7% ও প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 ও এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। 41.3%, জামাত ইসলামী 31.6%, যেটা হয়েছে 30.3%। জরিপে উল্লেখ করা হয় গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে 0.4%, যেখানে 1.2% কমেছে জামায়াতের। তবে আওয়ামী লীগের বেড়েছে 4.8 ফলাফলে দেখা যায় বর্তমানে বিএনপিকে ভোট দিতে চান 41.3%, জামায়াতকে 30.3% ও এনসিপিকে 4.1% ভোটার। আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে দলটির 20% সমর্থক বিএনপিকে, 14.8% জামায়াত ও 2.1% এনসিপিকে ভোট দিতে আগ্রহী। নতুন সরকার গঠনের জন্য বিএনপিকে 39.1%, জামায়াতকে 28.1% এবং এনসিপিকে 4.9% ভোটার যোগ্য মনে করেন। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনও ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে জরিপের ফলাফলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। এর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা। তবে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে, পিআর নাকি আসন ভিত্তিক, এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি তারা। এর মধ্যেই বুধবার দুপুরে বরিশাল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নভেম্বরে আলোর মুখ দেখছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা ভোট দিতে পারবেন। প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক ও সব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এটা সহযোগিতা করতে হবে। ভোটের আগেই সব অস্ত্র উদ্ধার হবে বলেও জানান উপদেষ্টা। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতাদের ওপর নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের ডিম ছোড়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বুধবার দুপুরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের 14তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিম ছোড়ার মতো কার্যক্রম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে সকালে নবগঠিত পিরোজপুর ও বরগুনা জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে
যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না, যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল, এটা একটা বানানো কথা, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি। দুদকের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সংস্থাটি এতটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, পাচার হওয়া টাকাও ফেরত আনতে পারেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারাক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে, কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, এক। ২ নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন, সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে। এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই জাতীয় সনদে স্বাক্ষর করা সম্ভব নাও হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচারের অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিয়োগ থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। গাজীপুরের টঙ্গীর রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। এ নিয়ে ফায়ার সার্ভিসের 2 সদস্যের মৃত্যু হলো। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, দেশের সেবা করতে গিয়ে মৃত্যু গর্বের ও মর্যাদার। এ সময় নিহতের সন্তানদের শিক্ষা ভাতা দেওয়ার ঘোষণা দেন তিনি। পুরো শরীর পড়ে যাওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন দমকল কর্মী নুরুল হুদা। বুধবার দুপুরে মারা যান তিনি। সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ বিদায় জানান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। এ সময় স্বজনরা সরকারকে নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয়ার আহ্বান জানান। নুরুল হুদার মৃত্যুতে শোক প্রকাশ করে ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, দেশের সেবা করতে গিয়ে মৃত্যু গর্বের ও মর্যাদার। জানান, নিহতের সন্তানদের দেয়া হবে শিক্ষা ভাতা। ফায়ার সার্ভিস থেকে আমরা আমাদের কল্যাণ তহবিল আছে, ওনারা খুব শীঘ্রই ওখান থেকে কিছু আর্থিক সাহায্য পাবেন। এর বাইরে হলো ফায়ার সার্ভিস থেকে ওনাদের বাচ্চাদের আমরা একটা শিক্ষা অনুদান দিব। এদিকে আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যারা এলাকাবাসী প্রত্যেককেই তাদের পরিবারের সাথে থাকব। প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। খুলনায় হাসপাতাল থেকে শিশু চুরির আলোচিত ঘটনায় মায়ের সঙ্গে 3 দিন কারাভোগ করতে হয়েছে 13 দিন বয়সী এক শিশুকে। মঙ্গলবার কোলের শিশুকে নিয়ে মা জামিন পেলেও বিষয়টির সমাধান হয়নি এখনও। অভিযোগ উঠেছে, পুলিশ অতি উৎসাহী হয়ে ঘটনাটিকে মানব পাচার মামলা হিসেবে দেখানোয় সৃষ্টি হয়েছে জটিলতা। তবে পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া মেনেই করা হয়েছে সবকিছু। নেমর হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বাচ্চা আমার এভাবে তাকে কষ্ট দিল, এটা ভাবলি খারাপ লাগে। 13 দিনের মেয়েকে কোলে নিয়ে অঝরে কাঁদছেন মা শাহজাদি, কারণ জন্মের পর নিষ্পাপ শিশুকে যেতে হয়েছে কারাগারে। আমার মাসুম বাচ্চাকে নিয়ে আমার জেলেও যেতে হয়েছে।
সে খুব অসুস্থ হয়ে পড়েছে, সেখানে যে এখনো সুস্থ হয়নি। ঘটনার শুরু গত 11 সেপ্টেম্বর। পঞ্চম সন্তান ও মেয়ে হলে শাহজাদিকে হাসপাতালে রেখে চলে যান স্বামী সিরাজুল। এমন পরিস্থিতিতে 15 সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেয়া একটি ছেলে শিশু চুরি করে বাড়ি নিয়ে যান শাহজাদির মা নার্গিস বেগম। অপরের শিশু বাড়িতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে আসেন হাসপাতালে। শিশুটিকে ফিরিয়ে দেন অভিভাবকের কাছে। তাকে বাচ্চা তাকে পৌঁছই দিয়ে আসলাম, দিদি করলো আমরা একটু খুশি হয়ে গেছি, আমাকে আর কোনো কিছু লাগবে না। ঘটনা এখানেই শেষ হতে পারত, তবে বিপত্তি বাধে পুলিশি জটিলতায়। শাহজাদি ও তার মা নার্গিসের বিরুদ্ধে ছেলে শিশুটির বাবা মির্জা সুজনকে দিয়ে মামলা করায় পুলিশ। যদিও সে সময় সুজন ও তার পরিবার বলেছিল সন্তান ফিরে পাওয়ায় অভিযোগ নেই তাদের। এখন মামলায় হতবাক দুই পরিবারেই। মামলাটা যে হলো বাদী জবানবন্দিতেও সে দিনাই, কিংবা আমিও বলতেছি না যে সে আমাকে দিছে। আমি আদালতে গেছিলাম তাদের সাথে, তাদের মামলা উঠানোর জন্য, তাদেরকে মামলা উঠাই দিয়েছে। শাহজাদির গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামে, তার শ্বশুর বাড়ি একই জেলার রামপালে। সময় সংবাদ, খুলনা। গত 24 ঘন্টায় ডেঙ্গিতে প্রাণ গেল আরও 5 জনের। এদিকে এডিস থেকে বাঁচতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের শঙ্কা বাড়ছে। মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্যও হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো, কয়েল জ্বালাই ঘুমাই আমরা। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৭৩, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৫%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৫, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৬। রাজশাহী বিভাগে বায়ুমান ৭১, যেটি সন্তোষজনক, আর্দ্রতা ৬৭। সিলেট বিভাগে বায়ুর মান ৭২, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮০%। খুলনা বিভাগের বায়ুমান ৬৪, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮৪। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৭, এটি সন্তোষজনক, আর্দ্রতা ৮০। রংপুর বিভাগের বায়ুমান ৬৭, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭১। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৬, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৫%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে ৫৫ আর সবচেয়ে খারাপ ঢাকায় ৭৩। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক জাকের আলীর ক্যাচ মিসে বড় সংগ্রহের পথে এখন টিম ইন্ডিয়া। ব্যক্তিগত ৭ রানে জীবন পেয়ে পরে ৭৫ রানে আউট হয়েছেন অভিষেক শর্মা। এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী সাব্বির মিথুন এবং ডাকসুর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখছেন ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সাব্বিরের কাছে। সাব্বির,
আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবাই স্টেডিয়াম অঙ্গনে এবং আমি আসলে এখানকার ভাইবটা বোঝাতে পারবো না। স্টেডিয়ামের ভেতরে বাংলাদেশের সমর্থকরা পুরোটাই দখলে নিয়ে নিয়েছে। বাংলাদেশ দল যেভাবে কামব্যাক করেছে তাদের বোলিং ইনিংসে, তাতে এই মুহূর্তে বাংলাদেশ স্লোগানে দুবাই স্টেডিয়ামে কিন্তু প্রতিধ্বনি হচ্ছে। তবে শুরুটা কিন্তু এরকম ছিল না। প্রথম 6 ওভারে ভারতীয় দল যখন 72 রান নিল তখন আসলে একটা শঙ্কার মেঘ জমা হয়েছিল এই টাইগার ভক্তদের মনের কোণে, কারণ ভারত সবশেষ টি-20তে বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলেছিল তাতে আজকেও আশঙ্কা করা হচ্ছিল যে ভারত একটা বড় ধরনের সংগ্রহের দিকে এগোচ্ছে এবং সেক্ষেত্রে আসলে দায় দিতে হবে অনেকাংশেই আজকের ম্যাচের যে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকির আলীকে। জাকির আলীর সহজ ক্যাচ অভিষেক শর্মা যেটা হাতছাড়া করেছেন, তখন আসলে অভিষেকের ব্যক্তিগত রান ছিল 5 এবং টি-20 নাম্বার 1 ব্যাটারের ক্যাচ যখন আপনি ড্রপ করবেন তখন আসলে স্বাভাবিকভাবেই বোলাররা ডিমোটিভেটেড হয়ে যাবে এবং এই ম্যাচেও আসলে অভিষেক শর্মা ঠিক তেমনটাই করেছে। জীবন পাওয়ার পরে সে যে ধরনের ব্যাটিং তাণ্ডব চালিয়েছে তাতে আসলে খুব অসহায় লাগছিল বাংলাদেশ দলকে। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশি বোলারদের, তারা মিডল ওভারে যেভাবে কামব্যাক করেছেন। রিশাদ হোসেন প্রথমে ব্রেক থ্রুটা দিয়ে শুরু করে, এরপরে মোস্তাফিজুর রহমান একটা রান আউট, সেই রান আউটে কাটা পয়েন্ট অভিষেক শর্মা, সব মিলিয়ে আপাতত ম্যাচে বাংলাদেশ বেশ ভালোভাবে টিকে আছে। তবে শেষটা কেমন করবেন তা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এরপরই আসলে বাংলাদেশ দলের উপরে দায়িত্ব আসবে সেই রান চেজ করার। তবে দুবাইতে যদি এই ধরনের আবহাওয়া হয়, আমি আপনাদের নিয়ে যেতে চাই এখন ঢাকাতে। সেই ঢাকার মহসিন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রয়েছেন আমার সহকর্মী স্বপন, তার কাছ থেকে জেনে নেব ঢাকার ফ্যানদের বর্তমান অবস্থা সম্পর্কে। সাব্বির, আপনি যেমনটি দুবাই থেকে জানাচ্ছিলেন, গ্যালারিতে যে উত্তাপ তৈরি হয়েছে সেই উত্তাপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের যে মাঠটি রয়েছে সেখানেও কিন্তু ছড়িয়ে গেছে। অর্থাৎ খেলা শুরুর সাথে সাথে ডাকসুর পক্ষ থেকে যে আয়োজনটি করা হয়েছে, জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার সাথে সাথে দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করেই দর্শকদের যে আসার প্রবণতা সেটি কিন্তু ধারাবাহিকভাবে রয়ে গেছে। অর্থাৎ খেলা অনেকটাই শুরু হয়ে গেছে। অর্থাৎ ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে 5 উইকেট তুলে নেওয়া হয়েছে। আমরা দর্শকদের সাথে কথা বলেছি, অর্থাৎ ক্রিকেট প্রেমী যে সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের একটাই প্রত্যাশা যে আজকের ম্যাচে ভারতকে ডিট করে তারা বাংলাদেশকে জয়ী করে আনবে, এমনটি প্রত্যাশা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। আমি একটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, ডাকসুরের আয়োজনকে ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা। তবে তারা বলছেন যে যেহেতু অনেকটাই 15টি ওভার চলে গেছে, 132টি রান হয়ে গেছে ইতিমধ্যেই, তবে তারপরেও তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু রয়েছে। তারা বলছেন যে উইকেট নেওয়ার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা কিন্তু থাকবে। অর্থাৎ প্রতি ওভারে যদি উইকেটের পতন ঘটানো সম্ভব হয় তাহলেই কিন্তু বাংলাদেশ ভারতকে অনেক নিম্ন স্কোরে থামিয়ে দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। তাহলেই হয়তো বাংলাদেশের যে জয়ের মুখটি দেখার যে স্বপ্ন সেটি হয়তো দর্শকদের যেরকম পূরণ হবে এই মহসিন হলে, সেটি হয়তো সেই দুবার সেই গ্যালারিতেও পূরণ হবে, এমনটি দর্শকদের প্রত্যাশা রয়েছে। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকের ম্যাচে যে কোনোভাবে হলেও বাংলাদেশ আজ জিতবে, এই প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে ডাকসুর এই আয়োজনকে যেমনটি সাধুবাদ জানালেন, পাশাপাশি তারা বলছেন যে ডাকসুর এই আয়োজন এমন আয়োজন যেন ধারাবাহিকভাবেই থাকে, শুধু ক্রিকেট বা ফুটবল নয়, প্রত্যেকটা বিনোদনের যে অংশগুলো রয়েছে সেখানেও যেন ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করা হয়। সব মিলিয়ে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাটি দর্শক বা ক্রিকেট প্রেমীরা শিক্ষার্থীরা উপভোগ করছেন। এই ছিল মহসিন হল থেকে আমার কাছে বাংলাদেশ ভারতের যে ম্যাচ সেটি নিয়ে সবশেষ অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্বপন আহমেদ এবং দুবাই থেকে সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নিউ ইয়র্কে নৈশভোজে ডক্টর ইউনুস ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। ফেব্রুয়ারিতেই নির্বাচন, মার্কিন প্রেসিডেন্টকে জানালেন প্রধান উপদেষ্টা। ঢাকা সফরের আমন্ত্রণ। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। 10,000 মানুষের মতামত নিয়ে ইনোভেশনের জরিপ। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, ওই অ্যাকশন না লেটার উপায় নেই, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালে সাক্ষ্য বিশেষ তদন্ত কর্মকর্তা। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়ের।